আবরণ এক্সক্লুসিভ আজ সারাদিন টাইটেল স্পন্সর বাই আবরণ এক্সক্লুসিভ পাওয়ার্ড বাই ডক্টর প্লাস কো স্পন্সর্ড বাই ক্যালকাটা ট্যাঙ্ক। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আবরণ এক্সক্লুসিভ। আজকে রাত সারাদিন আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের থেকে ফোন নেব, তার কারণ এমন একটা জায়গায় আমাদের আজকের প্রশ্ন যে যেখানে যেই পরিস্থিতির জন্য কে দায়ী আমরা সেটা পরে আসব, কিন্তু এটা আমি খুব হরফ করেই বলতে পারি যে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উপরে প্রভাব পড়বে, অর্থাৎ উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষ প্রভাবিত হবেন। সেটা হচ্ছে হসপিটালের পরিকাঠামোগত প্রশ্ন। এটা আজকের কোনো নতুন প্রশ্ন নয়, বহুদিন আগের থেকে চিকিৎসা সংক্রান্ত হসপিটালের পরিকাঠামোগত অবস্থান, হসপিটালের চিকিৎসা পরিষেবা মানুষকে দেওয়ার ক্ষেত্রে হসপিটালের উদ্যোগ, এই সমস্ত নিয়ে নানান রকমের প্রশ্ন বিভিন্ন সময় উঠে এসেছে আমাদের সামনে। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে চিকিৎসকেরা চিকিৎসা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটি মানুষের কাছে একটা চ্যালেঞ্জ, স্বাস্থ্যকর্মীদের কাছে ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে যদি আমাকে বেটার ট্রিটমেন্ট প্রোভাইড করতে হয়, একদিকে যেরকম অত্যন্ত সংক্রামক ব্যাধি কোভিড-19-এর মোকাবিলা করতে হবে, অর্থাৎ তার জন্য একটা সেপারেট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, পাশাপাশি এটাও ঠিক যে ওই সেপারেট ইনফ্রাস্ট্রাকচারকে পাশাপাশি রেখে আমরা সাধারণ মানুষকে, অর্থাৎ সাধারণ যারা পেশেন্ট তাদেরকে পরিষেবা যাতে আমরা দিতে পারি, এটা চিকিৎসকদের কাছে একটা বড় চ্যালেঞ্জের বিষয়। তার কারণ কোভিড-19 আছে বলে অন্যান্য যে সমস্ত সমস্যায় আক্রান্ত রোগীরা আসতেন সেটা তো কমে যাবে না বা বন্ধ হয়ে যাবে না, কখনোই সেগুলোও থাকবে। যারা প্রসূতি ছিলেন তাদের প্রসব হওয়ার ডেট যাদের রয়েছে তাদের সম্ভাবনা আছে এই সময় বাচ্চা প্রসব করার, তাদের হসপিটালে যেতে হবে। যে সমস্ত মানুষের ডায়ালিসিস করতে হয়, যারা কিডনি পেশেন্ট, এরকম তো নয় যে কোভিড-19 এসছে বলে তাদের ডায়ালিসিস ডিলে করে দেওয়া হবে, সেটা আপনি করতে পারবেন না, সম্ভব নয়, তাদের সেটা করতে হবে। যারা কেমো নেন রেগুলারলি, অর্থাৎ যারা কেমোথেরাপি নিয়ে থাকেন, অর্থাৎ যারা কার্সিনোমিক পেশেন্ট, ক্যান্সার আক্রান্ত, তাদের আপনার রেডিওলজি প্রয়োজন, তাদের আপনার কেমো প্রয়োজন, তাদেরকে হসপিটালে যেতে হবে। কারণ বাড়িতে বসে আমি জানি না কেমো দেওয়ার ব্যবস্থা আছে কিনা, সম্ভব নয়। যারা যে কোনো রকমের ব্রঙ্কিয়াল প্রবলেম যাদের রয়েছে, রেসপিরেটরি ট্রাবল যাদের রয়েছে, তাদেরকে অনেক কারণের জন্য হসপিটালে যেতে হতে পারে। এছাড়াও নানান রকমের, যদিও বা দুর্ঘটনা কম, আমি আপনাদেরকে বলে রাখি যে আগে যে বিপুল পরিমাণ দুর্ঘটনা হতো সেই দুর্ঘটনার সংখ্যা এখন কমেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ পথ চলতি মানুষের দুর্ঘটনায় সেই এমার্জেন্সি পেশেন্টের সংখ্যাটা এখন কম, কিন্তু যারা মূলত রোগে আক্রান্ত ছিলেন তাদের হসপিটালে যেতে হবে। কাজেই হসপিটালের পরিকাঠামো, যার সঙ্গে মানুষের সম্পর্ক প্রত্যক্ষভাবে রয়েছে, তাদের আজকে নানান রকমের সমস্যা হচ্ছে। তার কারণ কি, আজকে খবর পেলাম উত্তর 24 পরগনার হাবড়া প্রফুল্লনগর অঞ্চলের একজন চিকিৎসক, খুব সম্ভবত তার টেরিটরির অশোকনগর কল্যাণগড় পৌরসভার মধ্যেই পড়ছে, এই ভদ্রলোককে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। এই ভদ্রলোক কোনো একটি বিশেষ হসপিটালে, সরকারি হসপিটালে কাজ করেন, চিকিৎসক সেখানকার, তিনি বাড়িতে এসছেন, অর্থাৎ তার যে সমস্ত লোকাল ক্লায়েন্টসরা রয়েছে, পেশেন্টরা রয়েছে, তাদেরকে তিনি মিট করতে পারবেন না। কারা জোরাজুরি করছে? পাড়ার ছেলেরা নাকি ওনাকে জোরাজুরি করছে যে কাউকে বাড়িতে আসতে দেবেন না, নো এন্ট্রি, তার ফলে তারা আসতে পারবে না। তাহলে 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 যাদের বেসিক প্রবলেমগুলো ছিল আগেই, তারা কি এই সময় চিকিৎসা করাতে পারবেন না? তারা কি চিকিৎসকের কাছে যেতে পারবেন না? যাদের রেগুলার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হয়, চিকিৎসা পরিষেবায় ডাক্তারের অ্যাসিস্ট্যান্স নিতে হয়, তারা কি তাহলে চিকিৎসা করতে যাবেন না? পারবে? তাহলে এটা পরিষ্কার করে বলে দেওয়া হোক, যারা বা যে রাজনৈতিক শক্তি বা যে শক্তি বা যে মাসল পাওয়ার ডাক্তারের কাছে পেশেন্টকে পৌঁছতে দিচ্ছেন না, তারা পরিষ্কার করে বলে দিন যে আমরা তাহলে এই সমস্ত পেশেন্টের দায়িত্ব নেব যে যারা রেগুলারলি ডাক্তারের কাছে আসতেন। আজকে আপনার প্রেশারটা বেড়ে গেছে, আপনার সুগারের কোনো প্রবলেম হচ্ছে, আপনাকে
চিকিৎসকের অ্যাডভাইস নিতে হতে পারে, এবং সেটা দেখা যাচ্ছে বাই টেলিফোনিক কনভারসেশন আপনি নিতে পাচ্ছেন না, তাহলে কি আপনাকে ডাক্তারের কাছে পৌঁছতে হবে, তাকে দেখাতে হবে, তিনি চোখে দেখে যেটা বুঝবেন ফোনে সেটা নাও বুঝতে পারেন, তার ফিজিক কন্ডিশন তার সামনাসামনি দেখা প্রয়োজন, এবং সেটা দেখা যাচ্ছে তার মধ্যেও একটা স্কুটিনি করছেন ডাক্তাররা, তার মধ্যে একটা স্কুটিনি হচ্ছে, দেখা গেল 30 জন মানুষ ফোন করলে তার মধ্যে 5 জনের অবস্থা ক্রিটিক্যাল, তাদেরকে ডাক্তারবাবু সামনে দেখতে চাইছে। বাদ বাকিদের বাই টেলিফোনিক কনভারসেশন আমি শুনেছি একাধিক জায়গায় চিকিৎসকেরা মোটামুটিভাবে গাইডলাইন দিয়ে দিচ্ছেন তাদের যারা পেশেন্ট রয়েছেন, তাদের যারা দেখান রেগুলারলি, তাদেরকে মুখ চেনা নাম চেনা দিয়ে দিচ্ছেন। আমি নিজেও আমার বাবার জন্য আমি ডাক্তারকে জিজ্ঞেস করে এর মধ্যেই আমি টেলিফোনিক কনভারসেশন করলাম, এবং তার থেকে আমি 2টো ওষুধ অল্টার করার বা না করা যায় বা অ্যাজ ইউজুয়াল যে রেগুলারে চলে যায় সে বিষয়ে আমি জিজ্ঞেস করলাম, উনি হেল্প করলেন। কিন্তু আনফর্চুনেটলি যদি কারো সিচুয়েশন ক্রিটিক্যাল হয় তিনি কী করবেন? এই হচ্ছে একটা বিষয়, অত্যন্ত নক্কারজনক ঘটনা, যেখানে চিকিৎসকদেরকে এলাকায় যেতে দেওয়া হচ্ছে না, যারা নার্স তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, যারা পরীক্ষাগারের পরীক্ষাকর্মী তাদেরকে এলাকায় আসতে দেওয়া হচ্ছে না। এই ধরনের ঘটনাক্রমের তীব্র নিন্দা করছি। প্রশ্ন মানবিকতা নিয়ে, এখানে প্রশ্ন সরাসরি মানুষের মানবিকতা নিয়ে, যে যারা আপনাদের জন্য লড়াই করছে আপনি তাকে এলাকায় ব্রাত্য করে রেখেছেন, আপনার এলাকায় তাকে আপনি ঢুকতে দিচ্ছেন না, তার কারণটা কি? কারণ সে হসপিটালে কাজ করে বলে। আমরা প্রথম দিকে যখন কোভিড-19 লকডাউন শুরু হলো, তারপরে আমি বহু জায়গা থেকে এরকম ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছেছে যে যারা বাড়ি ভাড়ায় থাকেন, যারা রেন্ট হোল্ডার, রেন্টে যারা বাড়িতে থাকেন, তাদেরকে ভাড়াটিয়া রীতিমতো লিখিত করে বলছেন যে আপনি যদি আপনার পুনরায় চুক্তি থাকে সেই চুক্তি আপনি বাতিল করুন, আপনি বাড়ি ছাড়ুন, বাড়ি ছেড়ে দিন, তার কারণ হচ্ছে আপনি চিকিৎসা পরিষেবার বা চিকিৎসার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। নক্কারজনক ঘটনা, লজ্জার বিষয়। কোথায় মানবিকতা? যে মানুষ আমরা গর্ব করি, কবি সাহিত্যিকের দেশ বলে আমরা মাথা উঁচু করে বলি যে বাংলার মানুষ আমরা, বাংলা অতিথিপরায়ণ দেশ, জন্ম যদিয়ে তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, আমরা মাইকেল মধুসূদনের কবিতা আওড়াই, আমরা আতিথেয়তার কথা বলি। কোথায় সে আতিথেয়তা? কোথায় মানবিকতা? কোথায় মানুষের পাশে দাঁড়ানোর সে আত্মিক চেতনা? কোথায় মানুষের কাছে? এটা আমাদের আজকে সবচেয়ে বড় প্রশ্ন। আমি শেষ যে বিষয় আসবো, হাওড়ায় খুব অদ্ভুতভাবে দেখলাম যে হসপিটালের পরিকাঠামোতে যে কত গাফিলতি থাকতে পারে, কতটা গলদ থাকতে পারে, তার ছবি আবারও ধরা পড়লো হাওড়ায়। একেবারে সরাসরি করোনা সন্দেহ করা হচ্ছে, করোনা আক্রান্ত রোগী যিনি হসপিটাল থেকে বেরিয়ে আসলেন কোন সময়, যখন কেন্দ্রীয় প্রতিনিধি দল হসপিটালে গেলেন, কেন্দ্রীয় অন্ত্রমন্ত্রক দল তারা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন, তারা সেখান থেকে বেরিয়ে আসলেন পেশেন্ট, এবং তারপর তিনি আবার গুটিসুটি পায়ে ধীরে ধীরে হসপিটালের মধ্যে ঢুকে গেলেন। বাইরে বেরিয়ে আসলেন কোথায়? যেখানে সাংবাদিকেরা হসপিটালের বাইরে, গেটের বাইরে তারা একসঙ্গে জমায়েত হয়ে সেখান থেকে ছবি তোলবার চেষ্টা করছেন, কারণ হসপিটালের ভেতরে যাওয়া নিষেধ, বারণ। সেই অবধি প্রায় উনি চলে আসলেন। অদ্ভুত রকমের ঘটনা। গতকালকের একটি ঘটনা দেখছিলাম যে যেখানে, এবং যেটা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইট করেছেন, দুটো ঘটনার ছবি, একটা এমআর বাঙ্গুরের ছবি, দ্বিতীয়ত উনি টুইট করেছেন আরেকটি ঘটনা হাওড়ার, যেখানে বলা হচ্ছে যে যারা পেশেন্ট পার্টি তাদেরকে বলা হয়নি, তাদেরকে জানানো হয়নি, তাদের পেশেন্ট মারা যাওয়ার পরে তার দেহকে নিয়ে চলে যাওয়া হয়েছে উইদাউট এনি ইন্টিমেশন, উইদাউট এনি নোটিফিকেশন, উইদাউট এনি ইনফরমেশন। কি করে সম্ভব এটা? আপনাকে জানাতে হবে। আমি আমার বাড়ির লোকের যদি কোনো ধরনের সমস্যা হয়, কনসেন্ট আমি দেব। সেখানে যদি তার উপরে সরকার বসে গিয়ে, সেখানে যদি অন্য কোনো অডিট কমিটি বসে গিয়ে সেখানে যদি থার্ড পার্সন কেউ ডিসিশন নেয়, এটা কি সম্ভব? কি বলবেন আপনারা? অবশ্যই আপনাদের থেকে আমি শুনবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের প্রতিবেদন। দেখব ভবিষ্যৎ নিয়ে ভয় পড়ে গেছি। এরকম যদি সমাজের এরকম যদি অবস্থা হয়, কোন ভরসায় আমি এই দেশে একজন ডাক্তার হিসাবে কাজ করব? মানে এ এক ডাক্তারি ছাত্রের কথা, দেবপম শীল। না, রোগের বিরুদ্ধে যুদ্ধে লড়াই চালাতে তিনি পিছুপা নন, কিন্তু যারা তার চিকিৎসক বাবা ডাক্তার সুব্রত শীলকে রোগী দেখতে বাধা দিচ্ছেন, তাদের আচরণেই হয়তো কষ্ট পেয়েছেন তিনি। সত্যি তো, একেবারে ফ্রন্ট লাইনে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। অস্ত্র বলতে স্টেটোস্কোপ, ওষুধ আর নানান চিকিৎসা সামগ্রী। আমাদের মতো সাধারণ মানুষকে করোনার হাত থেকে বাঁচানোর লড়াই। শুধু করোনাই বা কেন, অন্যান্য রোগের হাত থেকেও সাধারণ মানুষকে বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। চিকিৎসক অগ্নিশ্বর, নেক্সট টু গড। আর এই চিকিৎসাকে এবার বাধা দেওয়ার অভিযোগ এলাকাবাসীর একাংশের বিরুদ্ধে। ডাক্তার সুব্রত শীল শান্তিপুর হাসপাতালের চিকিৎসক। অশোকনগর থানার প্রফুল্লনগর এলাকাতেই তিনি থাকেন। আর এই অশোকনগরেই তাকে বাধা দেওয়ার অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে। এই বাধাদানকারীদের মধ্যে কেউ হয়তো এই ডাক্তারবাবুরই রোগী। সংকটের মুহূর্তে খুব চেনা মানুষগুলো কেন যে এমন অচেনা হয়ে যায়,
এখানে বাধা পেশেন্ট আসতে বাধা দিচ্ছে, মানে এখানে পেশেন্ট দেখতে দেবে না? না করোনার ভয়, মানে করোনার ভয়, যদি ওরা করোনা নিয়ে আসে। অথচ কারা করবে? এখানে হয়তো লোকাল কিছু ছিল। জানিয়েছেন ক্লাব হ্যাঁ, আমি কাউন্সিলর আমাদের ওয়ার্ডের কে জানিয়েছি, উনি আবার চিঠি লিখে এখানে চেয়ারম্যানকে পাঠিয়েছেন এবং আমাদের লোকাল ক্লাবের সেক্রেটারিকে, তাকেও জানিয়েছেন। জলের গাড়ি ঢুকতে পারছে না, নোংরার গাড়ি ঢুকতে পারছে না। আমি আমার যে 4 হুইলার নিয়ে বেরোবো, কারণ আমার তো বাইক নিয়ে বেরোতে পারছি না, কারণ আমার বাইকে আমার সুটকেসটা নিয়ে যেতে পারে। 4 হুইলার নিয়ে যদি বেরোতে হয়, আমি আজকে এদের রিকোয়েস্ট করেছি, তুই আমাদের 1 দিন বা 2 দিন বা যেদিন লাগবে আমাকে 4 হুইলার বেরোবার ব্যবস্থা করো। লেট দ্য ব্যারিকেড বি দেয়ার, ব্যারিকেড ওখানে থাক, কিন্তু আমার গাড়িটা 4 হুইলারটা বেরোবার একটু ব্যবস্থা করো। চিকিৎসকের দাবি, হাসপাতালে 7 দিন ডিউটি করার পর কিছুদিনের ছুটিতে তিনি বাড়িতে আসেন, কিন্তু সেখানেই তাকে দেখাতে আসার জন্য অনেক রোগী ফোন করছেন। অভিযোগ, সেই রোগীকেও দেখতে যেতে বাধা দিচ্ছেন কয়েকজন। একজন পেশেন্ট, 10 মাসের একটা বাচ্চাকে আমার দেখতে হয়েছে, সেই বাচ্চাটা রাস্তায় এসে দাঁড়িয়েছিল, জ্বরের বাচ্চা। অ্যাজ এ ফিজিশিয়ান আমি ওকে রাস্তা থেকে ফিরিয়ে দিতে পারিনি, কারণ এই বাচ্চাটা আমার পাড়ারই পেশেন্ট, নালন্দামোড়ে ঢোকার মুখের পেশেন্ট। যখন আমাকে এখানে বাধা দিয়েছে, আমি নিরাময় গিয়ে 5টা পেশেন্ট দেখেছি রাস্তার উপরে দাঁড়িয়ে, মানে ওষুধের দোকানে। তার বাড়ির সামনে গলিতে রাখা হয় ব্যারিকেড, যাতে যেতে না পারে চিকিৎসকের গাড়ি। জলের গাড়ি কিংবা ময়লার গাড়িও ঢুকতে বাধা ওই ব্যারিকেডে। তারপরেও কর্তব্যবোধে অবিচল ডাক্তার সুব্রত শীল। আমি একটা সেবার মনোবৃত্তিটা নেওয়াটা কি ভুল, আপনারাই বলুন। গোটা ঘটনায় প্রতিক্রিয়া চিকিৎসকের স্ত্রী ও পুত্রের। যারা মাছ আলা, সবজি আলা, ফল আলা ভেতরে ঢুকছে, এতদিন দুধ দিতে আসছে, আজও দুধ দিতে এসেছেন, তাহলে এরা বাইরে থেকে আসছেন, কোনো প্রবলেম নেই। শুধুমাত্র পেশেন্ট যদি আসে প্রবলেম, আমরা নিজেরা বাজার করতে যাচ্ছি, তাহলে বাজার থেকেও আসতে পারে, ইনফেকশন যে কোনো জায়গা থেকে হতে পারে। শুধুমাত্র পেশেন্টে যে ইনফেকশন বয়ে নিয়ে আসবে, বাকি কেউ নিয়ে আসবে না, তার তো কোনো মানে নেই। আজকে আমার হাজব্যান্ড যখন হসপিটালে ডিউটিতে চলে যাবে, ভগবান না করুক আমার যদি কিছু হয়, আমি তার কার কাছে যাব? জনসাধারণের মধ্যে এই টাইপের প্যানিক আমি ছোটবেলার থেকে দেখে বড় হই, মানে খুব যে ভালো একটা ইমপ্রেশন হচ্ছে আমার উপর সেটা না। তারা এটা বুঝতে পারছে না যে এই ইনফেকশনটাকে আটকানোর এই ব্যারিকেড দেওয়ার চাইতে অনেক ভালো রাস্তা আছে। নিজেরা মাস্ক পরেন না যখন বেরোন। চিকিৎসক ভগবান বলছেন স্থানীয় কাউন্সিলর। ডাক্তারবাবু আমাদের ভগবান, এই অমানবিকতার কাজে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং ডাক্তারবাবুকে রুগী দেখতে দেওয়া উচিত, এটা মনে করি। সাথে সাথে ডাক্তারবাবুকে আমি একথাও জানিয়েছি যে আপনাকে আমি আমারও অনেক বসার জায়গা করে দেবো। পুরসভার চেয়ারম্যানও ওই চিকিৎসককে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা চাই না কোনো ডাক্তারবাবু রোগী দেখা বিরত থাকুক, সেই চাই নিশ্চয়ই রোগী দেখবে, কিন্তু ব্যাপার হচ্ছে পাড়ার লোকের এই ডাক্তারবাবু যখন রোগী দেখে বিভিন্ন জায়গাতে রোগী আসে, তো এরা ভয় পাচ্ছে যে এতে করোনার কোনো সমস্যা হবে কি না। আবার এটা হচ্ছে ওদের বুঝাতে হবে, কারণ ওরা সবাই সব কিছু বোঝে না। আবার দুটো জিনিসই আমাদের মাথায় রাখতে হচ্ছে, যে একটা রোগীও দেখবে, আবার এরাও যেন ভয়টা না পায়, এদেরকে বুঝাতে হবে। পশ্চিম মেদিনীপুরের চিকিৎসক শূন্য ডাক্তারপাড়া। রোগীরা হন্যে হয়ে ঘুরছেন একবার চিকিৎসকের দেখা পাওয়ার জন্য, আর অশোকনগরে ঠিক তার বিপরীত চিত্র। যখন ডাক্তার নিজেই চাইছেন রোগী দেখতে, তখন তাকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। কিন্তু ইতিমধ্যে চিকিৎসকদের হেনস্থা রুখতে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। महामारी के संकट से जूझने वाले योद्धाओं को देश जब उन्हें सलाम कर रहा है, कुछ लोग उन पर हमले कर रहे हैं, कुछ लोग उन्हें संक्रमण फैलाने वाले समझ रहे हैं, और ऐसी हिंसा या त्रासदी नहीं चलेगी, ये देखना पूरे समाज का और इसलिए सरकार का काम है। তারপরেও কবে বদলাবে চিত্রটা? স্থানীয় যুবকদের একাংশ এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। হয়তো করোনা আতঙ্ক থেকেই ব্যারিকেড করা হয়েছে এলাকায়, কিন্তু এই সংকটের মুহূর্তে চিকিৎসকই তো একমাত্র ভরসা। এই বোধোদয় কবে হবে আম জনতার? উত্তর 24 পরগনা থেকে দেবকুমার দে, পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকার, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। হাওড়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে সত্যবালা হসপিটালে দেখব। মায়ের মৃত্যুর কারণ ঠিক কি ছিল? কোয়ারেন্টাইন সেন্টারে থাকা বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারই বা খবর কি? কেমন আছেন তিনি?
আপাতত এই প্রশ্নগুলোই তোলপাড় করছে লিলুয়ার পরিবারকে। পরিবারের দাবি 17 এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মাকে সত্যবালা হাসপাতালে ভর্তি করান ওই মহিলা। সেখান থেকে কয়েক ঘন্টার মধ্যেই রেফার করা হয় হাওড়ার আইএলএস হাসপাতালে। যদিও প্রথমে ভর্তি নিতে চায়নি আইএলএস। এরপরই অ্যাম্বুলেন্সের চালক আইএলএস এর চিকিৎসকদের বলেন সত্যবালা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলে নিতে। এর কিছুক্ষণের মধ্যেই ভর্তি নেওয়া হয় রোগীকে। এরপর 4 দিন রোগীর শারীরিক অবস্থা সংক্রান্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। 20 তারিখ বলা হয় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। রিপোর্ট চাইলে বলা হয় কোভিড পজিটিভ এসেছিল। 4 दिन का बाद मेरा माँ का खबर आया है आपका माँ हार्ट अटैक में मर गया। तो हम लोग रिपोर्ट मांगे, ठीक है मेरा माँ हार्ट अटैक में मर गया तो हमको अपना रिपोर्ट दीजिए। तो लोग 1 घंटा बाद रिपोर्ट दिया आपका माँ कोरोना से मर गया है। फिर उसके बाद हम लोग मांगे हैं तो बॉडी दे दिए, पता नहीं बॉडी नहीं मिलेगा। फिर मेरा घर में आके पुलिस का पूरा कारफू लगा दिए। मैं जब से वहाँ गई मेरा मम्मी का भी कोई खबर हम लोग को नहीं मिला। 17 तारीख को भर्ती हुई थी, उसके बाद से 4 दिन तक मेरा मम्मी का कोई खबर कोई आता पता नहीं आया। 4 दिन बाद 20 तारीख को फोन आया कि वो डेट कर गई है, पॉजिटिव आया वो डेट कर गई है। वहाँ से एम्बुलेंस में मेरी मम्मी को रेफर किया गया आईएलएस हॉस्पिटल। जो ड्राइवर थे वहाँ, जो एम्बुलेंस के जो ड्राइवर थे, वो बोले कि सर नहीं आप इनको ले लीजिए। बोले नहीं हम लोग ऐसे कैसे इनको भर्ती ले लेंगे। तो फिर वो बोले कि आप सत्यवाला में एक बार डॉक्टर से बात कर लीजिए, बात करके अगर वो लोग बोलते हैं आप भर्ती कर लीजिए। तो शायद डॉक्टर वो लोग फोन किए थे सत्यवाला को, वो लोग पता नहीं क्या बोले। करने के बाद में मेरी मम्मी को फिर वो लोग एडमिट लिए। এরপরে সিল করে দেওয়া হয় বাড়ির চারপাশ। মৃতের স্বামী ও পরিবারের আরো কয়েকজনকে বালির কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সঞ্জীবনী হাসপাতালে। কিন্তু পরিবারের দাবি তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না ওই ব্যক্তিরও। 20 तारीख को दिन में मैं डेट की, उस दिन मेरे घर से मेरे पापा और मेरी 3 भाभी को लेकर गए क्वारंटाइन में। बाली में कौन सा जगह है पता नहीं, सिर्फ बाली में कोई क्वारंटाइन है वहाँ लेकर गए हैं वो लोग वहाँ रखे हैं। और मेरे पापा कहाँ है, संजीवन हॉस्पिटल में कौन सा जगह में है उनका कोई खबर नहीं है। पापा एकदम अच्छे स्वस्थ थे, मेरी जैसे मेरी मम्मी भी स्वस्थ थी उसी तरह से मेरे पापा भी स्वस्थ थे। पुलिस लोग लेके गया है, हेल्थ सेंटर से आया था लोग लेके गया है। कहाँ लेके गया नहीं लेके गया नहीं मालूम है। और मेरे पापा पूरा सुस्त अवस्था में गए। कोई मेरे पापा का कोई तबीयत खराब उराब नहीं है, सब ठीक है। कहाँ है मेरे पापा नहीं है नहीं मालूम। অথচ একটি ভিডিওতে ওই ব্যক্তিরই দিন কয়েক আগের ছবি প্রকাশ করেছে তার পরিবার। সেখানে বলা হচ্ছে সম্পূর্ণ সুস্থই আছেন তিনি। ওই ব্যক্তিকে যখন অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় তখন ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছিল। আপাতত একাধিক শিশু সহ বাড়ির 14 জন সদস্যকে নিয়ে প্রবল বিপাকে হাওড়ার এই পরিবার। যদি সত্যি এমন ঘটনা ঘটে থাকে তবে আরও একবার বেআব্রু হয়ে গেল রাজ্যে করোনা পরিকাঠামোর ছবিটা। ভাস্কর বসু, শান্তনু করণ, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। এই ধরনের ছবিগুলো দেখলে বোঝা যায় যে আমরা কোথায় আছি। আমরা উন্নত জীবনযাপনের কথা বলি, আমরা ভোগবিলাসের কথা বলি, আমরা নিজের করি, আমরা ব্যাংক ব্যালেন্সের কথা বলি, আমরা নিজেদের স্ট্যাটাসের কথা বলি, আমরা প্রোফাইল মেনটেনিংয়ের কথা বলি, সব কিছু বলি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা পরিকাঠামো বারবার করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আপনি এমন জায়গায় রয়েছেন। এবং আমার কিছুক্ষণ আগেই অনুষ্ঠান করতে বসার আগে আমি অফিসের এক কলিগের সঙ্গে কথা বলছিলাম, একদম সেম টু সেম এই ঘটনা, বেলঘরিয়ার ওর বাড়ি। তো বলছিল যে এরকম যখন মানুষকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হচ্ছে, আর আপনি জানেন যে রিসেন্টলি নতুন করে নোটিফিকেশন এসেছে যে আপনি ফোন ব্যবহার করতে পারবেন না। হসপিটালে গেলে আপনি ফোন ব্যবহার করতে পারবেন না, আপনি কোয়ারেন্টাইনে গেলেও আপনি ফোন ব্যবহার করতে পারবেন না। হয়তোবা এই ভদ্রলোক ঠিক আছেন, মানে যিনি মারা গিয়েছেন তার হাজব্যান্ড, বাবা বলে যাকে বলা হচ্ছে, তিনি হয়তো ঠিক আছেন, কিন্তু কোনো রকম কমিউনিকেশন কিন্তু পরিবার তার সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। এই যে ডিফিকাল্টিস, এই যে জটিলতা, এই জটিলতাকে ভাষায় ব্যাখ্যা করার জায়গাতে আমরা নেই। কি করে? তাহলে তো হসপিটাল তার পরিবারকে জানাবে যে না আপনার পেশেন্ট ঠিক আছে, আপনার পেশেন্টের এই অবস্থা, বা আপনার যেখানে মাকে ভর্তি করার পর 4 দিন কোনো খবরই দেওয়া হয়নি পরিবারকে, পরিবার যেতেও পারেননি। মায়ের মৃত্যুর পর জানানো হয়েছে যে ওনার ডেথের জন্য যে প্রায়ার কজ সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। পরবর্তীতে বলা হচ্ছে উনি কোভিড পজিটিভ, বাড়িতে
দেওয়া হয়নি, অ্যাকর্ডিং টু হুজ গাইডলাইন তার মৃতদেহকে পুলিশ প্রশাসন সৎকার করবে। আপনি চিন্তা করতে পারেন হোয়াট আ প্যাথেটিক সিচুয়েশন ইজ গোয়িং অন। বেশ, কে রয়েছেন ফোনে? শুভ সন্ধ্যা দেবাশিস বাবু, বিমল হ্যাঁ চট্টোপাধ্যায়। বিমল দা, বলুন 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 বলুন। খুব সুন্দর এই ডাক্তারের যে ব্যাপারটা, মানে যে সমস্ত পাড়ার মস্তান বাহিনী যারা আটকে রেখেছে বা ডাক্তার বুকে ঢুকতে দিচ্ছে না বা পেশেন্ট আসতে দিচ্ছে না, এগুলো আমার মনে একটা কি এদের মনুষ্যত্ব মানবিকতা কোথায় গেছে আমি জানি না। প্রসঙ্গটা হচ্ছে যদি ওই মস্তান বাহিনীর কেউ অসুস্থ হন সেই মুহূর্তের মধ্যে বা কোন রকম ধরনের যদি পুরো পেশেন্ট থাকেন, তো সেই পেশেন্ট কি ডাক্তারবাবুকে দেখাবেন না, নাকি নিজেদের বেলায় ছাড় থাকবে বাকি অন্যের বেলায় মানে দাঁত কপাটি হবে? এগুলো মনুষ্যত্বের একটা অবলাপ বলে মনে করছি। মানে এবার ওই যে না, আমি একটা কথা বলি বিমলদা, যারা রাস্তা আটকেছে তখন যদি তাদেরকে অসুস্থ হন, আপনি যেটা বললেন, তখন যদি তাকে না দেখা হয়, তখন ডাক্তার অমানবিকতার প্রশ্নের সামনে পড়বেন এবং এমনকি তার উপর নিগ্রহ হতে পারে। সেটা মানসিক, শারীরিক যে কোনো রকম নিগ্রহ হতে পারে। হতে পারে। আজকে একজন চিকিৎসকের কাছে আপনি পেশেন্টকে নিয়ে এসেছেন, চিকিৎসক যদি তাকে ডিনাই করে, তাহলে তিনি মানবিকতার প্রশ্নের সামনে পড়ছেন, তার পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, তার নিগ্রহ হওয়ার নিগৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ না হলে কেন্দ্রকে আজকে অর্ডিন্যান্স তৈরি করতে হতো না। আজকে অ্যাকর্ডিং টু সিচুয়েশন কেন্দ্র গতকাল অর্ডিন্যান্স জারি করেছেন যে যেখানে চিকিৎসা সংক্রান্ত চিকিৎসকের উপর যদি কোনো রকম হামলা হয়, চিকিৎসা সংক্রান্ত কোনো জিনিসকে যদি ড্যামেজ করা হয়, তার ক্ষেত্রে ডিফারেন্ট প্রভিশন দেওয়া হয়েছে এবং তাতে যে আইন আনা হয়েছে সেটা একদম হালকা আইন নয়, লঘু আইন নয়, না লঘু আইন নয়। কিন্তু প্রশ্নটা দেবাশিস বাবু বলি, এবার আবার দেখুন আরেকটা অমানবিক দিক দেখুন, যেটা দেখুন সেটা হচ্ছে এরকম যে আজকে এই যে যার মা মারা গেছে বা তার মা কোথায় গেল, তার মা কোথায় গেল, কি সমাচার, কিরকম আছে না আছে, সেটা সম্পূর্ণ নৈতিক দায়িত্ব থাকে হসপিটালের, তাকে জানানো তো উচিত তো এক নম্বর বটেই। আর যে কথা হচ্ছে যে তার পরিবারকে না জানিয়ে তার ডেড বডি সৎকার করে দেওয়া, এটা আমি তো বলবো এটা মগের মুলুক চলছে, এগুলো ঘোরতর বিরোধী। আমরা দল করলেও আমাদের দলের পক্ষ থেকে এরকম ধরনের ঘটনা যেগুলো ঘটছে এগুলো আমি কখনোই সমর্থন করতে পারি না। আমার মা মারা গেল, আমার মায়ের শেষকৃত্য করতে পারলাম না, আপনার সেটা বড় কথা, কিন্তু কথা হচ্ছে কি করে মারা গেলেন বা তার শেষ মানে মুক্তকুম দেখতে পাবো না। একদমই, এটা কোন ধরনের কথা? একদম ঠিক, এগুলো উচিত বলে মনে করছি না। বিমল ভাই, বুঝতে পেরেছি আপনি ঠিক সঠিক জায়গাটা বলার চেষ্টা করেছেন। এই ধরনের অমানবিক ছবি এবং সংযোগের অভাব আজকে দেখুন, আমি এর আগেও বলেছি যে যখন ভোট প্রচার হয়, আমরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বাজেট থাকে এক একজন এমএলএর ভোট প্রচার করবার ক্ষেত্রে। আমি শুধু অফিসিয়াল বলছি, কয়েক লক্ষ টাকা বাজেট থাকে। তারপরে তো নানান রকমের ডোনেশন, সাবস্ক্রিপশন ইত্যাদি ইত্যাদি রয়েছে ভোট প্রচার করবার ক্ষেত্রে। ভোটের ক্ষেত্রে ব্যানার তৈরি করা বলুন, টিভি সম্প্রচার বলুন, টিভিতে বিজ্ঞাপন বলুন, রাস্তায় বিজ্ঞাপন বলুন, জনসভা বলুন, তার জন্য ইলেকট্রিসিটি বলুন, তাদের খাওয়া দাওয়া বলুন, পথসভা বলুন, মিছিল বলুন, মিটিং, সমস্ত ক্ষেত্রে বড় বড় জনসভা থেকে শুরু করে রাস্তার মোড়ের উপরে যে স্ট্রিট কর্নার হয় সেই পর্যন্ত হাজার হাজার টাকা খরচা হয়, লক্ষ লক্ষ টাকা খরচা হয়, কোটি কোটি টাকা খরচা হয়। আজকে তাতে সমস্যা নেই। আজকে যখন যে মানুষগুলো বোকার মতো দাঁড়িয়ে ভোট লাইনে ভোট দিচ্ছেন 5 বছর পরে নির্দিষ্ট সময়ন্তে, আজকে তার দায়বদ্ধতা কোথায়, তার দায়িত্বটা কোথায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য? আজকে চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য আমাদের কাছে যে সমস্ত ভিডিওসগুলো আসছে, আশা করি এগুলো আসার ক্ষেত্রে কিছুটা রোক লাগবে, কারণ এর মধ্যেই নির্দেশনামা জারি করা হয়েছে যে মোবাইল নিয়ে কোয়ারেন্টাইনে যাওয়া যাবে না, মোবাইল নিয়ে হসপিটালে ঢোকা যাবে না। আমি গতকালকের একটা ছবি দেখছিলাম সরকারি হাসপাতালে, খুব সম্ভবত আমি দেখেছি ফেসবুকে, খুব সম্ভবত যে সংশ্লিষ্ট একজন মহিলা, উনি হয়তো নার্স, পুরো ভিডিওতে কোথাও তার পরিচয় দেওয়া নেই, ডাক্তার না মনে হয় নার্স। উনি বলছেন যে পরিস্থিতিতে আমাদের এনে রাখা হয়েছে এটা নরকের মধ্যে এনে রাখা হয়েছে। সেখানকার বাথরুমের যে কন্ডিশন, টয়লেট সেক্টরের যে কন্ডিশন, সেখানকার যে বেডগুলোতে এনে তারা ওই মানে যারা চিকিৎসা কাজের সঙ্গে যুক্ত তারা থাকবেন, আপনি ভাবতে পারবেন না সেই ছবি দেখলে। এই ছবি ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। আজকে যে সমস্ত কোয়ারেন্টাইন সেন্টারগুলো রয়েছে সেই কোয়ারেন্টাইন সেন্টার কন্ডিশন কি মানুষ আর জানতে পারবেন না এবার থেকে। সরকারকে সমালোচনা করা নয়, কোনো দলকে সমালোচনা করা নয়, আমরা চেয়ারকে সমালোচনা করি যিনি ওই চেয়ারটা হোল্ড করছেন। আজকে রাম, শ্যাম, যদু, মধু, ABCD যে কেউ ওই চেয়ারে থাকলে তিনি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য যে আজকে মানুষের টাকা নিয়ে, ট্যাক্সের টাকায় সরকারের বাজেট তৈরি হয়, বিভিন্ন ক্ষেত্রে অ্যালটমেন্ট হয়,
স্বাস্থ্যক্ষেত্রে যদি প্রপার অ্যালটমেন্ট হতো তাহলে কি আজকে টয়লেটগুলোর এই করুণ দুর্দশা, মানে যেখানে মানুষ, আমি কালকে ছবি দেখছিলাম, করুণ দুর্দশা, মানে এর থেকে মৃত্যু ভালো, এত নোংরা সেখানে সম্ভব? আপনি হসপিটালগুলো ঘুরে দেখবেন, এই ছবি আপনি যদি দেখতে পান তাহলে ডেফিনেটলি যারা আমাদের আজকের অনুষ্ঠানে ফোন করবেন বা তাদের সেই যদি পূর্ব অভিজ্ঞতা থাকে তারা জানাবেন। যদি আপনার মনে হয় পরিস্থিতি ভালো, আপনি সেটাও জানাবেন। আপনি উল্লেখ করে দিতে পারেন যে কোন হসপিটালের, কোন সেক্টরের, কোন ওয়ার্ডের কি কন্ডিশন রয়েছে, আপনি আমাদেরকে বলতে পারেন। আপনাদের ফোন চাই আমরা। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? জসিদা, আমি পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক করণ বলছি। বলুন কার্তিক বাবু, স্বাগত। বলছি দেবাশিদা, খুব ভালো লাগছে যে সিটিজেনের চ্যানেল, মানে আপনি এত সুন্দর স্টেট কাট করে আজকের এই দিনে এইভাবে কথা বলছেন। মানে সত্যি কথা বলতে কি, আপনাদের চ্যানেল সম্পর্কে একটু অন্যরকম ধারণা হলেও এই সময়কালীন আপনাদের উপস্থাপনা, আপনি বা এর আগেও যারা দিয়েছেন, মানে একটা দারুণ নিরপেক্ষ ভাবে আপনারা যে উপস্থাপনা করছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে খুব ভালো লাগছে। আমি কন্টিনিউ শুনি, 2009 সাল থেকে শুনছি আপনাদের চ্যানেল। তো দাদা কি বলবো, একটা কথা বলি, এই দুর্দিনে আজকে যে সমস্যাটার সম্মুখীন আমরা হয়েছি, শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষ। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে একটা মানে কি বলবো, মানে অদৃশ্য একটা ভাইরাস, যে ভাইরাসটা আপনি এমনকি যে সকল বিজ্ঞানীরাও ওয়াচ করতে পারছে না কিভাবে তাকে প্রতিরোধ করবে, এইরকম একটা মারণযোগ্য খেলায় কিছু মানুষ রাজনীতির খেলায় নেমেছে। এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার। আপনি চিন্তা করতে পারেন যে যখন এই ধরনের মারণ ভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ লড়াই যখন করছেন, তখন রাজ্যের মুখ্য সচিব কেন্দ্রের স্বাস্থ্য সচিবের সঙ্গে চিঠি চালাচালি হচ্ছে। মানে দেবাশিদা, আমি একটা আজকে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর টুইট এবং চিঠি চালাচালি হচ্ছে। আমি এটাই আপনাকে বলতে চাইছি যে আমরা কোন জায়গাতে আছি। আমার বক্তব্য হচ্ছে যে এটা কেউ বলে দিলেনি যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী এইখানে করছেন, এটা প্রধানমন্ত্রী করে দিয়েছেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, আজকে যে রাজনৈতিক খেলাটা খেলে যে কোনো সেই আজকে যে কেউ অসুস্থ হতে পারেন, আজকে আপনি অসুস্থ হতে পারেন, আপনি নিরপেক্ষ। আমি ওটাই বলছি, আমি অসুস্থ হতে পারি, আমি সাংবাদিক। আমি বলছি সঞ্চালক তার বাড়ির লোক তো অসুস্থ হতে পারে। একদম, আজকে যে মানুষটা হাবড়ার চিকিৎসককে আটকাচ্ছেন, যে কেউ হতে পারে এখানে, তো সে তো ডেফিনেটলি তাই। আজকে যে মানুষটি বা মানুষেরা হাবড়ার চিকিৎসককে চিকিৎসা করতে আটকাচ্ছেন, কালকে তিনি অসুস্থ হতে পারেন। আজকে অসুখ কখনো দেখবে না কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, কে বিজেপি, যে কেউ অসুস্থ হতে পারে। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি দেবাশিসদা, আর আজকে আরেকটা কথা আমি এই প্রসঙ্গে আপনাকে একটু জানিয়ে রাখি, বেসরকারি হসপিটালগুলোর উপর মানুষের যে নির্ভরযোগ্যতা ছিল, আর্থিকভাবে মজবুত যে সমস্ত মানুষেরা বেসরকারি হসপিটালে যেতেন, এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে জমি জায়গা বেচে পর্যন্ত যে সমস্ত মানুষেরা বেসরকারি হসপিটালগুলোর মুখে টাকা তুলে দিতেন, গোছ টাকা, পার্শ্ববর্তী দেশ থেকে পাসপোর্ট ছাড়া বহু মানুষ এসে কলকাতার একাধিক নার্সিংহোমকে বাঁচিয়ে রেখেছে, তাদেরকে লাখ লাখ কোটি কোটি টাকা নিতে সাহায্য করেছে, যার ফলে এখানকার মানুষ চিকিৎসা পরিষেবা পায়নি। আমি কোনো পার্শ্ববর্তী দেশের বিরোধিতা করছি একদম। একদম আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, একটু বলি, যেটা না বললেই নয়। আওয়াজ এত কম আসছে কেন? প্লিজ একটু জোরে কথা বলুন প্লিজ। হ্যাঁ, আমি সরেই কথা বলছি। একটা কথা শুধু আপনাকে একটু বলে নিই, মানে যদি প্রসঙ্গটা অন্যরকম না, তো প্রাসঙ্গিক, সেটা হলো কেন্দ্রীয় দল এসে এই ইনভেস্টিগেশন করতে গিয়ে যে বাধা পাচ্ছে। আমি একটা ছোট উদাহরণ বলছি, আমি একটা সরকারি কর্মচারীও বটে। আমি কিছু শুনতেই পাচ্ছি না, বাই দ্য ওয়ে। আরেকটু জোরে বলুন কাইন্ডলি। হ্যালো, একটু জোরে বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমরা সাধারণত জানি, ধরুন আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, আপনি কি করবেন? আপনার বাড়িটা নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আমরা ধরুন আমি একটা কর্মচারী, আমি একটা ছোটখাটো চাকরি করি, পশ্চিমবাংলা গভর্নমেন্টেরই চাকরি করি। তো আমাদের যখন অডিট টিম আসে, বা আমাদের যখন হায়ার ডিএম অফিস থেকে বা
আর রাজ্য লেভেল থেকে যখন ইনভেস্টিগেশন আসছে আমরা কি করে নিই যে আমাদের যদি কোথাও খুঁতখাত থাকে সেটাকে আমরা ঠিক করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আমার বক্তব্য হচ্ছে এই সুযোগটাও এই সরকার কাজে লাগাতে পারতো। আরেকটা দ্বিতীয় সুযোগ যেটা কাজে লাগাতে পারতো, সত্যিকারেরই ইনফ্রাস্ট্রাকচার যদি সত্যিকারেরই খারাপ থাকে যেহেতু মানে মানি প্রবলেমের জন্য, সেটা তো তাদেরকে যে বলতে পারতো দেখুন আমাদের কাছে যা আছে সেটাই আমরা করছি, এর বাইরে আমরা করতে পারছি না, কারণ আমাদের কাছে হ্যাঁ মানে এই দেখুন যে সমস্যা তৈরি হচ্ছে সেটা তো পারস্পরিক বোঝাপড়াতে বেরোবে। এখানে তো কখনো আমি এটা পারি তুমি এটা পারো না, তুমি কেন এলে আমি এটা জানি না, এই ব্যাপারগুলোর কোনো জায়গায় নেই। আজকে এখানে এই ইগো কেন থাকবে মানুষের মধ্যে? আপনি জানবেন যে কোনো মানুষ তখনই ধ্বংস হয় যখন তার মধ্যে অহংকার কাজ করে, যখন তার মধ্যে ইগো কাজ করে। আপনি জানবেন কোন প্রশাসন তখন ধ্বংস, এটা ইতিহাস বলছে, এটা আমার কথা নয়। And I believe that history repeats itself again and again, again and again. আজকে সেই মানুষ ধ্বংস হয় যখন তার মধ্যে ইগো থাকে, তার মধ্যে অহংকার থাকে। আজকে সেই সংস্থা ধ্বংস হয় যখন সেই সংস্থার প্রধানের মধ্যে ইগো থাকে, অহংকার থাকে। আজকে সেই সরকার এর ক্ষতি হয়। আপনি জানেন যে একাধিক ইতিহাস আমাদেরকে বলছে যে একাধিক জায়গায় আমরা এরকম শাসকের পতন দেখেছি যারা আগুনে জ্বলা শহরের পাশে বসে সঙ্গীত মূর্ছনায় মেতেছিলেন, আপনি জানেন তো। কাজেই সেখানে দাঁড়িয়ে অহংকার, আত্ম অহংকার, ইগো ক্ষতি করতে পারে সরকারের। এটা কি সরকার জানেন না? আমাদেরকে বলে দিতে হবে, সাধারণ মানুষকে জানিয়ে দিতে হবে। একটা বিরতি দিয়ে বিরতির পর ফিরে এসে হসপিটাল অব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থার ক্ষেত্রে অমানবিকতার ছবি নিয়ে আপনাদের ফোন নেব, কারণ যেহেতু আমি বিলিভ করি আবরণ এক্সক্লুসিভ প্রেজেন্স সিটিভিএন আজ সারাদিন শুধু সাধারণ মানুষের অনুষ্ঠান। আপনাদের ফোন নেব, বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকুন। আবরণ এক্সক্লুসিভ আজ